বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নূরের পেশা ব্যবসা, মোট সম্পদ এবং বার্ষিক আয় কত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা, সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা এবং তার বার্ষিক আয় 20,40,48 টাকা। এরপর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা গুরুত্বের সঙ্গে প্রকাশ। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। আজ বিকাল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্মরণকালে সব থেকে বেশি মানুষ উপস্থিত হয়েছে। এদিকে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশনা নির্বাচন কমিশন ইসির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিল্যান্স অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভ্রাম্যমাণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট, মোবাইল টহল ইউনিট গঠনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত কমিটিগুলো আইন বিধিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবে। এবারে জানাবো গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর আজ গোপালগঞ্জ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় জেলায় তাপমাত্রা ছিল মাত্র ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা এবং টানা শৈত্যপ্রবাহের কারণে কোটালীপাড়া উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়ে। এবং সর্বশেষ জানাবো ভারতে বোমা আতঙ্ক, এবার রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি জব্দ। গেল নভেম্বর ভারতের হরিয়ানা রাজ্য থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক জব্দর পর এবার কয়েক ঘণ্টা পরই দিল্লিতে একটি বড় বিস্ফোরণের পর অন্তত ১৫ জন নিহত হয়। এরপর থেকে দেশটিতে বোমা আতঙ্ক বাড়ছে এবং নতুন করে ১৫০ কেজি বিস্ফোরক জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে এই বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা নতুন করে আবার ভারতের অভ্যন্তরে সমস্যা সৃষ্টি করতে চায়। এই ঘটনা এমন একটি সময় ঘটল যখন পুরো বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নূরের পেশা ব্যবসা, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা, সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা এবং বার্ষিক আয় 20,40,48 টাকা। নুরুল হক নূরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে সব তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে ব্যবসা থেকে তার বার্ষিক আয় প্রায় 15,85,426 টাকা, অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। সব মিলে তার মোট বাৎসরিক আয় দাঁড়িয়েছে 20,40,48 টাকা। হলফনামা অনুযায়ী নূরের নগদ অর্থ রয়েছে 28,38,000 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ 2,89,313 টাকা। এছাড়া কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে প্রায় 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ
55,80,311 টাকা। তবে হলফনামায় তার গহনার কোনো তথ্য উল্লেখ নেই। স্থাবর সম্পদের বিবরণে বলা হয়েছে নুরুল হক নূরের নামে ৮২ ডেসিমেল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২,০০০ টাকা। দায় সংক্রান্ত এই তথ্য উল্লেখ করা হয়েছে তার নামে। পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩,৮৮,১৮০ টাকা। হলফনামায় নুরুল হক নূরের বিরুদ্ধে চলমান মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সব মামলার কয়েকটি তদন্ত করা হচ্ছে। তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এর আগে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা গুরুত্বের সঙ্গে প্রকাশ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম দেয় খালেদা জিয়ার জানাজায় জনসমাগম বা সাবেক নেত্রীকে বিদায়। প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে শোক আচ্ছন্ন এবং তার রাষ্ট্রীয় জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। একই দেশে আরেক গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে অসংখ্য শোকাহত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। প্রভাবশালী ইন্ডিয়ার সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম ঘটেছে, যা ইতিহাসে এর আগে এত জনসমাগম দেখা যায়নি। খালেদা জিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এবং এজন্য তার জানাজায় এত বিপুল সংখ্যক জনসমাগম ঘটেছে বলে মনে করে তারা। এজন্য তাদের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। তারা জানায় খালেদা জিয়া মানুষের অন্তরে মিশে আছে। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি ক্ষমতার বাইরে থাকলেও তাকে দেশের মানুষ অনেক ভালোবাসে বিধায় তিনি এখনো বাংলাদেশে এতটা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বাংলাদেশের মানুষ শোক জানিয়েছে। এই শোকে শোকার্ত হয়ে পড়েছে পুরো বাংলাদেশ। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ ইসির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভ্রাম্যমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট, মোবাইল টহল ইউনিট গঠনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত কমিটিগুলো আইন বিধিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এর স্বাক্ষরে নির্দেশনাটি এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে আসন ভিত্তিক জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভাপতি হবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। উপজেলা এবং মেট্রোপলিটন থানা পর্যায়ে ভিজিল্যান্স অবজারভেশন টিমের সভাপতি হবেন সহকারী রিটার্নিং অফিসার। কমিটির দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখা, আচরণবিধি ও আইন প্রয়োগ, ভোটারদের ভোটদানে উৎসাহিত করা, স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করা এবং ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, আশেপাশে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্র নিরাপত্তা জোরদার করা সহ আরও বিভিন্ন বিষয় এখানে উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে। গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের কারণে কোটালীপাড়া উপজেলায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। গোপালগঞ্জে গত ৫ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার কারণে দিনমজুররা কাজে বের হতে পারছেন না। কৃষকেরা দেরি করে মাঠে যেতে হচ্ছে, কারণে স্বাভাবিকভাবে তারা কাজকর্ম করতে পারছে না।
এজন্য অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হঠাৎ করে আজ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গোপালগঞ্জে এবছর সর্বনিম্ন তাপমাত্রা পড়েছে এবং গোপালগঞ্জে এই তাপমাত্রা এত সর্বনিম্ন পড়ার কারণে এখন সবকিছুতে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। গোপালগঞ্জে প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এজন্য গোপালগঞ্জের মানুষ এসব কিছু ভুক্তভোগী হচ্ছে, কারণ দেশের অভ্যন্তরে এর আগে কখনোই এত বেশি ঠান্ডা পড়েনি, যেটা এবার গোপালগঞ্জে পড়েছে মাত্র 7.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় বিশেষ করে যারা গৃহস্থলীর কাজ করেন তারা অনেক বেশি সমস্যায় রয়েছেন, কারণ তাদের প্রতিনিয়ত সকালবেলা উঠে খেতে কাজ করতে যেতে হয়, কিন্তু এসব কাজে তারা যেতে না পারার কারণে তারা আর্থিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মনে করে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়দিন এই শৈত্যপ্রবাহ বা শীত থাকবে সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।